কারণ আমার বাবা মা এত রিচ না, হইতে পারে যে তাদের কাছে বাড়ি গাড়িটাকেই তারা ফোকাস করতে চায়। তুমি একটা গাড়ি থেকে নামতেছো, তোমার পার্টটাই কিন্তু খুবই অন্যরকম। আমি যেটা বেশি এনজয় করি সেটা হচ্ছে চরিত্র, যে আমি যাবো হাঁটতে, এটাই আমার একরকম উত্তেজনা যে আমি অনেকদিন পর আবার একটা জুতা পরে আমি এরকম ড্রেস পরে হাঁটবো। মানুষ কতখানি এগ্রেসিভ হইলে এরকম টপিক নিয়ে কথা বলে। আমার টাকা আছে। তোমার চোখে কি পড়ছে? খুবই ভালো। হ্যাঁ, ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিমাণ মানুষের নাড়াচাড়া। বাচ্চা দুটা দেখতে এত পুতুলের মতো, কাভারটাকে এডিট করে বাচ্চা দুটার মুখ দিয়ে একটা ক্যাপশন বাজে দিয়ে দিত, তাদের বিন্দু মাত্র বুকটা কাঁপে। বাচ্চা দুইটা তো এন্ড অফ দ্য ডে সুপারস্টারের বাচ্চা, এটাকেও ছাড় দেয় না, কারণ ওই যে মিলিয়ন ইয়ে হলে পয়সা ঢুকে। আজব কারখানা নামটা বলো। আজব কারখানা একটা গল্প ভিত্তিক সিনেমা। রকস্টার তো স্বাভাবিকভাবে আমাকে প্যারা দিবেই, তার জুস লাগবে, এই লাগবে, হাই কমর দরকার, এটা সেটা। প্যারাগুলো খেতে হয় পেছনে যারা কাজ করে, সো ওই প্রত্যেকটা প্যারার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আসলে সিনেমাটাই তো পুরোটা শুটিং থেকে ড্রিম কাম ট্রু। তো অবশ্যই আমি এটা ফিট হব না, কারণ এখানে তো আরো অনেক বড় বড় অভিনেত্রীরা আছেন। মানুষ যত বড় পরিসরে কাজ করে না, মানুষ আসলে তত বেশি নরম এবং স্নিগ্ধ হয়। তো শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার এনভায়রনমেন্টও কিন্তু তার নিজেরই তৈরি করে নিতে হয়। এখন আজব কারখানার নামটা এটা কেন, তুমি কতটুকু জানো? পৃথিবীটাই তো একটা কারখানা, একদম উপচে পড়ে গিয়ে দেখবে না। সিনেমাটা একটা মাধ্যম ছিল, আলফা দিয়ে জার্নি শুরু। তো এই যে এতগুলো মুভি, কয়েকটা নাটক করেও তোমাকে মানুষ চিনলো না, এখন সে কিভাবে হচ্ছে বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, এটা তো আমি জানি না। আমার পরিবারের ওই হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা এত রিচ না, এটা একটা কারণ। আর যদি আরেকটু বলি, যে বলতে হয় না, শুনতে 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 মানুষের মুখ দিয়ে বেরোয়। আমি যেই কাজ, আমি কাজ কেন করি তোমাদেরকে দেখানোর জন্য, কাজ কেন করি যেটা আর্কাইভে থেকে যাবে। কিন্তু আমি তোমাকে বলছি আমি অনেক কাজ করে 5 তারকা হোটেলে খাওয়াই দিলাম, কিন্তু আমার কাজটার কোনো প্রুভই নাই না। এটাকে গুগল করলে দেখা যাচ্ছে, ইউটিউব তো অনেক পরের বিষয়, এটার কোনো আইডিএমই ইয়ে নাই, কোনো কিছুই নাই। তো তাইলে আসলে কাজগুলো কথা, কারণ কাজগুলো তো ভাই আমরাও দেখতে চাই না। আর আমার ছবিগুলোর তুমি যদি কথা বলো, যে আমি যে আলফা থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং এইবারও কিন্তু শোনো, পুরস্কার কোনটা পাবো না পাবো এটা কিন্তু আমি এটা নিয়ে ওরিডও না, তবে নিশ্চয়ই কোনো না কোনো সময় পাবো, যেহেতু চেষ্টা। কিন্তু যতগুলো ছবি এখন পর্যন্ত বেরোয়েছে, ইভেন লাস্ট 3-4 দিন আগেও কিন্তু আমার লাল শাড়ির ডিরেক্টর যে বন্ধন বিশ্বাস দাদা, আমার কাছ থেকে আমার ভোটার আইডি, বর্তমান বাসা, ঠিকানা সব নিল জাতীয় পুরস্কারের জন্য। তো প্রত্যেকবার কিন্তু আমার নামটা যায়। ফাইনালি সিলেকশনটা এরকম আমি 3বার, যেমন চন্দ্রাবতীর সময় তো তোমরা এটা দেখছো যে মেরিল, প্রথম আলো বা ইয়েতে আমি একদম ফাইনালি সিলেক্টেড ছিলাম। তো এটাও তো আমার জন্য একটা পাওয়া, কারণ কাজগুলো করতেছি, কাজগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যারা কাজ করছেন না বা অনেক কাজ করছেন বলছেন যে আসবে, তাদের কাজগুলো তো কোনো জায়গায় দেখি না। আর হইতে পারে যে তাদের কাছে বাড়ি গাড়িটাকেই তারা ফোকাস করতে চায়, আর এটা দিয়ে কেনই বা করবে না ভাইয়া। কিছু জায়গায় তো তারা এটার বেনিফিটও নিচ্ছে, তারপরে তারা এটার ফেসিলিটিসও পাচ্ছে। কারণ তুমি একটা গাড়ি থেকে নামতেছো, তোমার পার্টটাই কিন্তু খুবই অন্যরকম না, বা তুমি গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করছো 2 দিন পর, এটার বিষয়টাই অন্যরকম। আমার মনে হয় ওনারা ওইটা এনজয় করে। আমি যেটা বেশি এনজয় করি সেটা হচ্ছে চরিত্র, কাজ। যেমন আমি তোমাকে নিজে থেকে বলছি যে অনেকদিন র্যাম্পে হাঁটি না, চলো হেঁটে আসি। তো ওই যে আমি যাবো হাঁটতে, এটাই আমার একরকম উত্তেজনা যে আমি অনেকদিন পর আবার একটা জুতা পরে আমি এরকম ড্রেস পরে হাঁটবো, এটুকু আমার প্যাশন। ওখানে আমার কোনোভাবেই টেনশন নাই যে গিয়ে আমি ভাইয়া 5 স্টারে কোন রুমটা পাবো কি না, আদৌ কিভাবে এরকম। কারণ আমি যাচ্ছি শুধুমাত্র ওইটুকু সময় র্যাম্পে, ওই 15-20 মিনিট যেন আমাকে ভালো দেখা যায়। হ্যাঁ, আমি ওই সময়টাই বাঁচি, বুঝছো। তো এই জন্য এক একজনের ইচ্ছা নিশ্চয়। ওই কোশ্চেনটা আমি করছি এই কারণে, তুমি দেখো তোমার 9টা মুভি, এবং তোমাকে যদি মিডিয়ার অনেক ইন্ডাস্ট্রি, তোমার অনেকেই বলে তোমাকে যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না, গাড়ি বাড়ি বা এরকম, কিন্তু যাদের কোনো মুভিই নেই, একটা হয়তো অ্যানাউন্সমেন্ট হয়েছে বা একটা মুভি রিলিজ হয়েছে, কেউ দেখেও নাই, তাদের লাইফস্টাইল তো টোটালি চেঞ্জ। হাউ বলো তো কিভাবে? ইউ টেল মি। আমিও এটা জানতে চাই। শুড নো না, ইউ টেল মি। না আমি সত্যি জানি না। আমার কাছে মনে হচ্ছে তাদের সাথে তোমাকে অনেক দেখা যায়, তুমি আমার থেকে হইলেও তাদের একটু হইলেও বেশি জানো। হ্যাঁ, আমাকে দেখা যায় না। না আসলে তারা তো সত্যি বলে বলে না, তারা কেউ ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার, কেউ বিজনেস করছে, ডাক্তার না ডেন্টিস্ট এরকম। হ্যাঁ, ডেন্টিস্ট ডাক্তার মিলায়। তো কিছু না কিছু তারা করছে, বিজনেস করছে তারা। তো কিন্তু আমার কাছে একটা বিষয় কি জানো, যে সব দেশেই সব রকম ভাবেই কাজ হয়, কিন্তু প্রত্যেকের ভালো থাকাটা জরুরি। কারণ আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, আমি দেখছি যে ওরা ব্যক্তিগত জীবনে ভালো নাই, এটা নাই, এটা আমার কাছে লাগে রাইট। হ্যাঁ, আর যেটা ফ্রাস্ট্রেশন যেটা বের হয় সেটা হচ্ছে আসলে যে ভাইরাল হয়ে, ট্রল হয়ে সেটা বের হয়, আসলে সেটা তুমি দেখতে পাও। মানুষ কতখানি এগ্রেসিভ হইলে এরকম টপিক নিয়ে কথা বলে, তুমি চিন্তা করো। মানে তোমার টাকা আছে। তোমার চোখে কি পড়ছে? হ্যাঁ,
তোমার চোখে কি পড়ছে এই টপিক নিয়ে, যে টপিকগুলো একটা দুটো টপিক বলো তুমি। একটা দুটো টপিকে যদি বলতে চাই যে আমি যদি সমসাময়িক সময়ের এই নায়িকা আপু দুইজনের কথা বলি, তাই না, দুইজনই খুবই ভালো, হ্যাঁ, তো ওনারা খুব ভালো কাজ করছে। আমরা এবং ঢালিউড কুইন তো অপু দি, এটা তো অস্বীকার করো, তার প্রচুর সিনেমা আমি নিজে হলে গিয়ে দেখছি, শাপলা টকিজে, লক্ষ্মী সিনেমা হলে, তো এটা ক্রেজ কিন্তু এরকমই ছিল। কিন্তু দেখেন ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিমাণ মানুষের নাড়াচাড়া। আচ্ছা, ওদের ব্যক্তিগত জীবনে নাড়াচাড়া ঠিক আছে, ওরা নায়িকা মানুষ, নায়িকার অনেক কিছুতে নাড়াচাড়া করতে পারে। এরপরে দেখে তুমি একটা জিনিস, যে বাচ্চা দুটা দেখতে এত পুতুলের মতো, মানুষ একটা কাভারের জায়গায় যখন একটা ভিডিও দেয়, ওই কাভারটাকে এডিট করে বাচ্চা দুটার মুখ দিয়ে একটা ক্যাপশন বাজে দিয়ে দিত, তাদের বিন্দু মাত্র বুকটা কাঁপে না। এটা আমার কাছে খুব মানে হয় না যে এই বাচ্চা দুইটা তো এন্ড অফ দ্য ডে সুপারস্টারের বাচ্চা, তাদের বাবা মা দুইজনই তাই, এবং তারা আসলে যে জিনিসটাকে কিভাবে রিসিভ করবে, আজকে থেকে 15 বছর পর গিয়ে জয় কি হবে বা বীর তার প্রফেশন কি বেছে নেবে আমরা কিন্তু কেউ জানি না। তার আম্মুও ঠিক স্বপ্ন আমাদের থাকবে, কিন্তু ওরা ওদেরটা করবে। কিন্তু ওদের এই পরিমাণ নেগেটিভ রিভিউয়ের কারণে এগুলো যে আর্কাইভে থেকে যাচ্ছে, এই বাচ্চাগুলো তো এগুলো ওদের 15, 16, 20 বছর বয়স হলে দেখবে, এবং ওটা কিন্তু একটা সোসাইটিতে দাম হবে, কারণ ওরা পড়ছে আইএসডির মতন স্কুলে, বিদেশির মতন স্কুলে। ওদের ওখানকার সোসাইটি আরো অনেক ডিফারেন্ট, আরো অনেক চেঞ্জ, ফ্রেন্ডসরা অনেক অন্যরকম, অন্য ক্যাটাগরির অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু ওদের জন্য একটা মানসিক প্রভাব পড়বে। তো আমরা এটাকেও ছাড় দিই না, কারণ ওই যে মিলিয়ন ইয়ে হলে পয়সা ঢুকে, ভিউজ হলে পয়সা ঢুকে, তো এই জিনিসটা যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা তাই করতেছে। তো ভাইয়া, নাইলে কে যেন লোকে লাইভে এসে সুইসাইড করবে, এবং সে কিন্তু মরে গেল, দেখো, এবং তার এটা অন্য মানুষ পয়সা খাওয়াই দিচ্ছে। তারপরে রিসেন্ট সময় কি হয়েছে ভাইয়া, তুমি ইউটিউবারদের জন্য, কেন ইউটিউবারদেরকে আমি ছোটও করছি না বা ইউটিউবার একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশন, কিন্তু তোমার মাধ্যমে যখন একটা জিনিস এত দ্রুত ছড়ায় যাবে, তোমার অবশ্যই সেখানে ওই জিনিসগুলো তো তোমার কেয়ারফুল থাকা দরকার। কারণ তুমি এখন দেখো যে রিসেন্ট সময় আমি সেদিন প্রেস কনফারেন্সে দেখলাম ছবি রিলিজের সময়, তারপরে ঢাকা ক্লাবে চরকির একটা প্রোগ্রাম ছিল, জার্নালিস্টদের সাথে কথাই বলা যায় না। আমরা যাদেরকে চিনি, ধরো 71 যমুনা টেলিভিশন, এনটিভি, চ্যানেল আই, তো নাম জানি, অনেকদিন ধরে দেখতেছি, ওরা যখন ক্যামেরাটা নিয়েও আসে বা ওদের লোক, কিন্তু এর আগে যে মোবাইল নিয়ে ওরা কিন্তু রীতিমতো, আপু আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, আগে আমারটাই বলে তারপরে যাইতে হবে, এইভাবে কিন্তু বলে তারা। কারণ কি, তারা এবং তারা প্রশ্ন করে, তাই বুঝছো না, তাহলে তাদেরও এরকমটা হবে। তো আমার কাছে মনে হয় যে একটু মাথাটা খাটায় যদি একটু কন্টেন্ট রেডি করা যায়, তাহলে তো তাদের জন্য ভালো, কারণ এটা তো একটা নাইস প্রফেশন হতে পারে ডে বাই ডে। কারণ ওয়ার্ল্ডের অনেক জায়গায় এখন সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, তোমার ট্যালেন্টের ভ্যালু আছে, তো তাহলে এটাও হইতে পারে, কেন না। ওকে, রিসেন্টলি তাহসানকে নিয়ে একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে একটু বলো। আচ্ছা, এটা যদি আমি বলি, আমি তো এই বিষয়ে অনেক কিছু জানি না, কিন্তু যেহেতু তাহসান আমার পছন্দের শিল্পী, এবং সেই দিন আসলে 2টা ঘটনা ঘটছে আমাদের দেশে। এখন কি হচ্ছে দেখো ভাইয়া, এক একটা বড় কোনো কারণ আসতেছে, সেই কারণটা কোন একটা সিলি ভাইরাল ইস্যুজের জন্য হারায় যাচ্ছে। আমি যদি বলি সেদিন রথযাত্রার আমি জানি না কে কতটুকু ভাবে নিবে, কিন্তু রথযাত্রা নিয়ে পৃথিবীতে বহু কন্টেন্ট আছে, আমাদের দেশের প্রচুর রাইটারদের প্রচুর কথা আছে, এবং রথযাত্রা কিন্তু আমাদের দেশের একটা কালচার। এবং এখনো এই যে মানিকগঞ্জে ওইদিকে যেটা হয় ধামরাই, তুমি জানো না, এক একজন যারা কাজটা করে, ওদের মানে ওই প্রফেশনের সাথে যারা যুক্ত, তারা দিনের পর দিন না ঘুমায় জেগে থেকে, মুন্সিগঞ্জ থেকে আর্টিস্ট আসে, বিক্রমপুর থেকে আসে, এবং তারা রাত দিন এটা তারা একদম মানে একাগ্র চিত্তে এই কাজটা করে। এবং ধর্ম তো আসলে একটা কথা না, ধর্ম যার উৎসব সবার। এত বড় একটা ঘটনা ঘটে গেল একটা বিদ্যুৎ কারণে, বৈদ্যুতিক প্রবলেমের কারণে, এবং মানুষ মারা গেল, এবং সাধারণ মানুষ, ওখানে তো সব ধর্মপ্রাণ মানুষেরা ছিলেন। হাউকাও এর মাঝখানে একটা ইস্যু হয়ে ওইখানে যদি কেউ ভলান্টিয়ার হিসেবেও কাজ করতে যায়, ওটা কিন্তু হারায় গেল। এটা একটা, সেদিন ওটা নিয়ে খুব মনটা খারাপ ছিল, কারণ আমি ছোটবেলা থেকে অনেকবার রথযাত্রায় পার্টিসিপেট করছি, আমার এখনো ইচ্ছা আছে যে না, আবারও যাবো, সময় সুযোগ সব হলে খুব আনন্দ হয়তো। আর সেদিনই তাহসান ভাইয়ের ওইটা শুনলাম, যেহেতু পছন্দের শিল্পী, আবার সব কিছু মিলে অনেক প্রথমে দেখছি, শুধু পড়ছি যে কে কিরকম বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে আনডাউটলি তাহসান ভাই গুড স্টুডেন্ট।